My dear friends, we have already completed the chapter Employment Act. That is the Labor Act 2006, Bangladesh Labor Act 2006. As per our schedule, today needs to start the new chapter, Company Act. But we want to repeat our previous class, that is the Bangladesh Labor Act 2006. So I want to request you, all of you, that you should mute your mic, unmute only who are speaking. After speaking, you are mute your device. Because as this is a review, so firstly you need to share with each other. Without sharing, we cannot able to know how much knowledge we acquire from this. So I want to permit all of you. আমরা লাস্ট ক্লাসে আমরা বলছি, ফার্স্ট ক্লাসে আমরা এটা বলছি যে আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে প্রিলিমিনারি সেকশন। প্রিলিমিনারি সেকশনসে আমরা বিভিন্ন ডেফিনিশনগুলো দেখলাম। সেকশন আমরা জানি যে কোনো অ্যাক্টের সেকশন নাম্বার 2-তে ডেফিনিশন থাকে, 2-তে ডেফিনিশন থাকে। আমরা রিটায়ারমেন্ট বলতে কি বুঝছি, রিটায়ারমেন্ট বলতে আমরা কি বুঝছি, পার্সিয়াল ডিসেবলমেন্ট বলতে কি বুঝছি, এগুলো আমরা একটু আপনাদের কাছে একটু শুনবো এবং আমরা আজকে এই একটার উপর থাকবো। এই একটাই আজকে আমরা ফুললি শেষ করবো ইনশাআল্লাহ। একজন বলেন রিটায়ারমেন্ট বলতে কি বোঝায়? নিশ্চয়ই আপনারা সবাই এই একটা অনেক পড়ে ফেলছেন। এখন জাস্ট আমরা আমাদের এর জন্য সুবিধা হবে এবং আপনাদের কোনো কোয়ারি থাকলে এর উপর আমরা আলোচনা করব। Retirement means normal termination of a worker on attaining certain of 25 years of service in any enhancement. Okay, thank you. আরেকজন বলেন। স্যার রিটায়ারমেন্ট বলতে বোঝাচ্ছে এই আইনের 28তম ধারা অনুযায়ী যে নরমাল টার্মিনেশন অফ এন ওয়ার্কার, এটা একটা কন্ডিশন। আর 2 নম্বর হচ্ছে যদি কোনো তার সার্ভিস লাইফ যদি 25 বছর হয় তাহলে সে ভলান্টারিলি রিটায়ারমেন্টে যেতে পারে। ওকে, শর্ট সার্ভিস রিটায়ারমেন্ট তাহলেও তাকে বলা হবে রিটায়ারমেন্ট। থ্যাংক ইউ। দেন বলা হচ্ছে পার্সিয়াল ডিসেবলমেন্ট বলতে কি বুঝি? পার্সিয়াল ডিসেবলমেন্ট এটা হচ্ছে ফুল ডিসেবলমেন্ট, আর হলো পার্সিয়াল ডিসেবলমেন্ট। ডিসেবলমেন্ট মিন্স আপনার কি লুজিং ইউর পার্সিয়াল অ্যাবিলিটি। হ্যাঁ, ওকে বলেন। পার্সিয়াল ডিসেবলমেন্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে স্যার টেম্পোরারি আর একটা হচ্ছে গিয়ে পার্মানেন্ট। টেম্পোরারিলি যেটা হয় যে আর্নিং ক্যাপাসিটি রিডিউস করে তার কাজের ধরনের উপর। আরেকটা হচ্ছে স্যার যেটা হচ্ছে যে পার্মানেন্ট নেচার হয়ে যায় তার। যেমন আমাদের এক্সাম্পল ছিল যে কেউ যদি একটা স্টাইলে কাজ করতে না পারে, সে তার ওই স্টাইলে কাজ করতে না পারার কারণে তার ওয়ার্কিং টাইম কমে আসে, যেটা লাস্ট ক্লাসে বলেছিলেন। হ্যাঁ, যার কারণে স্যার তার হয়তো ওয়েজেস কমে আসে বা তার কি বলে স্যালারি কমে আসে। থ্যাংক ইউ। আরেকজন বলেন পার্সিয়াল ডিসেবলমেন্ট বলতে কি বুঝছি? আমি বলবো বলেন, কেউ একজন বলেন পার্সিয়াল ডিসেবলমেন্ট নিয়ে। স্যার আমি বলবো। হ্যালো, শোনা যাচ্ছে ভাই? বলুন। হ্যাঁ, মনে হয় শোনা, আমরা শুনতে পাচ্ছি। স্যার পার্শিয়াল ডিসেবলমেন্ট হ্যাঁ বলেন। আর একটা হচ্ছে টেম্পোরারি নেচার আর একটা হচ্ছে পার্মানেন্ট নেচার। টেম্পোরারি নেচার হচ্ছে যে তার আর্নিং ক্যাপাসিটি কমে যাবে তার নির্দিষ্ট কাজে, সে যে কাজটা করছিল সেই কাজে স্যার আর্নিং ক্যাপাসিটি কমে যাবে। পার্সিয়াল ডিসেবলমেন্ট মিন্স
শুনতেছেন আপনারা? জি স্যার। পার্সিয়াল ডিসেবলমেন্ট where the disablement is of temporary nature. তার ডিসেবলমেন্ট টেম্পোরারি নেচারটা হচ্ছে স্যার তার নির্দিষ্ট কাজে সে যে কাজ করছিল সেই কাজে তার আর্নিং ক্যাপাসিটি কমে যাবে। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তাহলে পার্সিয়াল ডিসেবলমেন্ট মিন্স স্যার আমি তো একবার বুঝছি, আরেকজন বলেন। স্যার আমি বলবো? ওকে, তাহলে আমি বলি পার্সিয়াল ডিসেবলমেন্ট মিন্স হচ্ছে আপনার আমরা যেটা মিনিং এ আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে তার আর্নিং ক্যাপাসিটি রিডিউস করা of a worker in any employment in which he was engaged at the time of accident. যখন সে অ্যাক্সিডেন্ট করছিল সেই অ্যাক্সিডেন্টের সময় যে কাজটাতে সে এঙ্গেজ ছিল সেটার যদি আর্নিং ক্যাপাসিটি রিডিউস হয়, হ্যাঁ, এই ডিসেবলমেন্টের কারণে, তখন তাকে বলে পার্সিয়াল ডিসেবলমেন্ট। ঠিক আছে? যখন সে অ্যাক্সিডেন্ট করছিল তখন যদি যে কাজটা করতো সেই কাজটা যদি আর্নিং ক্যাপাসিটি রিডিউস হয় তখন তাকে বলা হচ্ছে পার্সিয়াল ডিসেবলমেন্ট আন্ডার দ্য সিচুয়েশন অফ টেম্পোরারি নেচার। এটাকে বলা হচ্ছে টেম্পোরারি নেচার। টেম্পোরারি নেচার হচ্ছে আপনি যে কাজটা করতেন সেই কাজে কি হচ্ছেন, আপনি কাজ করার ক্ষমতাটা আপনার কমে গেছে, এটাকে বলে পার্সিয়াল ডিসেবলমেন্ট। আরেকটা এই পার্সিয়াল ডিসেবলমেন্টটি এটা পার্মানেন্ট বলা হবে তখন যখন সাচ ডিসেবলমেন্ট হ্যাজ রিডিউস হিজ আর্নিং ক্যাপাসিটি ইন এভরি এমপ্লয়মেন্ট। সে অন্য যে কোনো কাজে তাকে দেখ না কেন তার আবার আর্নিং মানে যে আর্নিং ক্যাপাসিটি সেটা কমে যায়, তখন তাকে বলা হচ্ছে পার্মানেন্ট ইন নেচার। তার মানে আমরা বুঝছি যে পার্সিয়াল ডিসেবলমেন্ট মিনস হচ্ছে আর্নিং ক্যাপাসিটি রিডিউস করা। ঠিক আছে? সেই আর্নিং ক্যাপাসিটি রিডিউসটা দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে টেম্পোরারি নেচার, আরেকটা হতে পারে পার্মানেন্ট নেচার। টেম্পোরারি নেচার কোনটা? সে যখন অ্যাক্সিডেন্ট করছিল ওই অ্যাক্সিডেন্টের সময় যে কাজটা করতো সেই কাজটা যদি তার আর্নিং ক্যাপাসিটি রিডিউস করে তখন তাকে বলা হচ্ছে টেম্পোরারি নেচার। ঠিক আছে? অর্থাৎ তার শুধু ওই একটার জন্য তার সমস্যা হয়েছে, অন্য জায়গায় অন্য ক্ষেত্রে না। আর পার্মানেন্ট নেচার হচ্ছে তাকে অন্য যে কোনো কাজে যখন অন্য কোনো কাজও যদি দেওয়া হয় তার এই অ্যাক্সিডেন্টের ফলে সে সব কাজে তার কি হচ্ছে আর্নিং ক্যাপাসিটি রিডিউস হয়, তখন তাকে বলা হবে ফুল পার্মানেন্ট পার্সিয়াল ডিসেবলমেন্ট। ক্লিয়ার? আমার মনে হয় সবাই ক্লিয়ার হয়েছে, তাই না? জি স্যার। আপনারা যখন পড়বেন এই যে লাইন বাই লাইন যখন পড়ার সময় আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই যে পার্সিয়াল ডিসেবলমেন্ট মিনস এই যে হোয়ার যেটা এটা পড়বেন না। এটা যদি না পড়েন তাহলে আপনার জন্য সুবিধা মানে পড়াটা বুঝতে সহজ হয়। পার্সিয়াল ডিসেবলমেন্ট মিনস সাচ ডিসেবলমেন্ট as reduces the earning capacity of a worker. ঠিক আছে? এতটুকু পর্যন্ত দুইটার ক্ষেত্রে এক, এই টেম্পোরারি নেচার প্লাস পার্মানেন্ট নেচার দুইটার ক্ষেত্রেই। হ্যাঁ, in any employment in which he was engaged at the time of accident. সে যখন অ্যাক্সিডেন্টে ঘটছে তো ওই টাইমে সে যেই এমপ্লয়মেন্টে এঙ্গেজ ছিল সেখানকার ডিসেবলমেন্ট যদি হয়ে থাকে তখন তাকে বলা হচ্ছে টেম্পোরারি নেচারের পার্সিয়াল ডিসেবলমেন্ট। আর এখানে আবার দেখেন এই যে এটাও কিন্তু বুঝতে হবে হোয়ার দ্য ডিসেবলমেন্ট ইজ অফ এ পার্মানেন্ট নেচার। পার্মানেন্ট নেচারের যদি হয়ে থাকে তাহলে পার্সিয়াল ডিসেবলমেন্ট মিনস such disablement as reduces his earning capacity in every employment. every employment আর এটা বলছে ইন এনি এমপ্লয়মেন্ট হুইচ এঙ্গেজ ছিল সেখানে। ক্লিয়ার? এই হলো জিনিসটা, যদি আপনি একটু সুন্দর করে বুঝে পড়েন তাহলে কিন্তু আপনার মনে থাকবে এবং আপনার মুখস্থ হবে, নাহলে কিন্তু হবে না। ওকে, একজন বলতে পারবেন এখন পার্সিয়াল ডিসেবলমেন্ট কি? জি স্যার। কেউ বলবেন না? স্যার পার্সিয়াল ডিসেবলমেন্টটা হচ্ছে যার দ্বারা কোন একটা অ্যাক্সিডেন্টের দ্বারা যদি কোন এমপ্লয়ের কমে যায়, আর্নিং ক্যাপাসিটি কমে যায় সেটা, এবং সেটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে টেম্পোরারি নেচার আর একটা হচ্ছে পার্মানেন্ট নেচার। তো টেম্পোরারি নেচারটা হচ্ছে যদি শুধু ওই কাজের জন্য সে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেটা, আর পার্মানেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে ওই কাজটাই শুধুমাত্র তার আর্নিং ক্যাপাসিটি কমে যায় তখন তাকে বলা হয় টেম্পোরারি নেচার। জি স্যার। আর পার্মানেন্ট নেচারের ক্ষেত্রে এভরি এমপ্লয়মেন্ট হুইজ ক্যাপেবল অফ আন্ডারটেকিং এট দিস টাইম, একই সময় যদি প্রত্যেকে হয়ে যায় স্যার,
তাহলে সেটা এফডি এমপ্লয়মেন্ট অন্য যে কোনো কাজের ক্ষেত্রে, সব কাজের ক্ষেত্রে এমপ্লয়মেন্ট মানে হচ্ছে কাজ এখানে, ঠিক আছে? যে কোনো কাজেই সে দিলে তার আর্নিং ক্যাপাসিটি রিডিউস হয়ে গেল, তখন তাকে বলা হবে পার্মানেন্ট নেচার, সেটা পার্মানেন্ট হয়ে গেছে তার ডিসএবলমেন্ট। ক্লিয়ার? হ্যাঁ, দেন একজন বলেন ম্যানুফ্যাকচারিং প্রসেস বলতে আমরা কি বলছি? ম্যানুফ্যাকচারিং প্রসেস আপনারা একটু তাড়াতাড়ি বললে রিপ্লাই করলে আমি একটু তাড়াতাড়ি আগাইতে পারতাম, এমনি শেষ করা যাবে না, এমনি একটা ক্লাস বাড়াই দিই। আপনারা ইনস্টিটিউটে যদি রিকোয়েস্ট করেন তারা হয়তো যদি কোনো ইনস্টিটিউটে আমরা ক্লাস একটা দুটো দিতে পারবো। The manufacturing process includes all kind of production like repairing, finishing, packaging, এগুলো এক ধরনের থাকে। আরেক ধরনের থাকে যে পাবলিক প্রোডাক্ট, যেমন যেগুলো পাবলিক সার্ভিস দেয়, যেগুলো হচ্ছে পাওয়ার, ইলেকট্রিসিটি, গ্যাস, তারপর কনস্ট্রাকশন, এগুলো স্যার ম্যানুফ্যাকচারিং প্রসেসের আন্ডারে। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। আরেকজন বলেন। অনেকগুলা কথা বলছে ম্যানুফ্যাকচারিং প্রসেসের, সব অনেকগুলা, মানে এখানে মেকিং, আমরা তো সাধারণত জানি ম্যানুফ্যাকচারিং মানে মেকিং করা, এখানে মেকিং, এটা যদি অল্টার করে, রিপেয়ার করে, অর্নামেন্ট করে, পেন্টিং করে, ওয়াশিং করে, ফিনিশিং, পেকিং, হ্যাঁ, অন্য যে কোনো আর্টিকেলস যদি এখানে সাবস্টেন্স করে, হ্যাঁ, তারপরে এখানে সেল, ট্রান্সপোর্ট, ডেলিভারি, ডিসপ্লে, এগুলা সবগুলাকে কি বলা হবে? ম্যানুফ্যাকচারিং প্রসেস বলা হচ্ছে। ফর পাম্পিং, অয়েল, গ্যাস, ওয়াটার ট্রান্সফার, সোয়ারেজ যদি কোনো এগুলা মানে করে জেনারেট করে, পাবলিক পাওয়ার, গ্যাস, হ্যাঁ, অথবা কোনো কনস্ট্রাকশন করে, রিকনস্ট্রাকশন করে, রিপেয়ার করে, একটু আগে বলছি রিপেয়ার সেখানে, হ্যাঁ, রিপেয়ার, ফিনিশিং, এগুলো হচ্ছে ভেসেল এবং শিপের ক্ষেত্রে বলা হচ্ছে। কোনো যদি লেটার পেজে যদি প্রিন্টিং করে, লিথোগ্রাফি করে, ফটো ড্রাইভার করে, কম্পিউটার, ফটো কম্পোজ, অল আর ইনক্লুডেড ইন ম্যানুফ্যাকচারিং প্রসেস। দেন একজন বলেন আওয়ার্স অফ ওয়ার্ক বলতে আমরা কি বুঝছি, এটা বুঝবেন, এর সমস্যা নাই। ওয়ার্কশপ বলতে আমরা কি বুঝছি? তো ওয়ার্কশপ হচ্ছে আমাদের যে জায়গাটা হচ্ছে প্রোডাকশন কাজটা কন্টিনিউশন হয়, মানে যেখানে আমাকে কি বলে ইন্ডাস্ট্রিয়াল একটা বড় যেখানে প্রসেসটা যেখানে করা হয়, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ক্যারিড অন, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ইজ ক্যারিড অন, এক লাইনের কথা, ঠিক আছে? আচ্ছা, ওয়ার্ক এনি ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ইজ ক্যারিড অন, যে কোনো প্রকার ইন্ডাস্ট্রিয়াল প্রসেস যেখানে করা হয় সেটাকে বলা হচ্ছে ওয়ার্কশপ। দেন আমরা ফ্যাক্টরি বলতে আমরা কি বুঝছি? এগুলো আমরা আগে বলছি, এগুলো আমরা দেখে নিয়ে অসুবিধা নেই। অ্যাডভান্স স্ক্যান বলতে আমরা কি বুঝছি, এটা আমরা গত ক্লাসে ভালো করে আলোচনা করছি। তারপর গ্র্যাচুইটি বলতে আমরা কি বুঝছি? গ্র্যাচুইটি Gratuity means wages payable on termination of employment of a worker, which shall be equivalent not less than 30 days. Wages for every বলতে কি বোঝায়? completed year or any part they are in excess of 6 months. It shall be addition any payment of compensation of employment in lieu of notice due to termination of service. আপনারা বলবেন না, ঠিক আছে, আমি বলতে থাকি নাকি? স্যার গ্র্যাচুইটি হচ্ছে টার্মিনেশনের পরে এমপ্লয়মেন্টকে যেটা প্রদান করা হয় এবং সেটা নট লেস দেন 30 ডেজ, 30 দিনের স্যালারির কম হতে পারবে না। ওয়াজেস ফর এভরি কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস অর ফর এনি ফার্ট থ্রিফ অফ এক্সেস অফ 6 মান্থ। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে তো হয়ে গেছে। গ্র্যাচুইটি মানে হচ্ছে যে টার্মিনেশন পরে যেটা দেওয়া হবে এবং সেটা কি হবে, 30 ডেজ এর যে স্যালারি সেটা প্রতি এক বছরের জন্য 30 ডেজের স্যালারি কম হবে না। প্রতি এক বছর সার্ভিস যে দিচ্ছে সেই সার্ভিসের জন্য এক মাসের স্যালারি, এক মাসও বলে না, এখানে 30 দিনের স্যালারি কম হবে না, ঠিক আছে? অথবা 6 মাস যদি অতিবাহিত হয় তাহলে সেটার যে পার্ট দেওয়া হবে, ঠিক আছে? এটা বলা হচ্ছে গ্র্যাচুইটি। তাহলে আমরা যদি বলি রিট্রেন্সমেন্ট বলতে কি বুঝছি? রিট্রেন্সমেন্ট আমরা বলছি টার্মিনেশনের কয়টা মাধ্যম? এমপ্লয়মেন্ট টার্মিনেশনের 3টি মাধ্যম স্যার। প্রথম হচ্ছে এমপ্লয়মেন্ট টার্মিনেশন কিভাবে হতে পারে? সাইড থেকে হতে পারে, বাই ডিসচার্জ বাই দুইটা, একটা এমপ্লয়ির সাইড থেকে হতে পারে, এমপ্লয়ার সাইড থেকে হতে পারে।
আবার আপনার যে কাজের সময় পিরিয়ড ছিল সেই পিরিয়ড কমপ্লিট হলো টার্মিনেশন হতে পারে, কাজ শেষ কমপ্লিট, ঠিক আছে, প্রজেক্ট কমপ্লিট হয়ে গেলে টার্মিনেশন হতে পারে, ঠিক আছে। এইগুলো হচ্ছে আপনার টার্মিনেশনের সিস্টেম। দেন বলা হচ্ছে টার্মিনেশন এমপ্লয়ারের দিক থেকে টার্মিনেশন করার ওয়াইটা কি কি, কোন কোন ওয়াইতে এমপ্লয়ার টার্মিনেশন করতে পারে? 60টি হইতে করতে পারে স্যার। হ্যাঁ বলেন। নাম্বার 1 আছে রিটায়ারমেন্ট, নাম্বার 2 রিটায়ারমেন্ট, নাম্বার 3 ডিসচার্জ এন্ড নাম্বার 4 হচ্ছে ডিসমিশাল। এটা হবে না, আপনার একটা ভুল করে বলে ফেলছি, ঠিক আছে। আপনার রিটায়ারমেন্ট হবে না, রিটায়ারমেন্ট আপনার ইয়ে করে না, এমপ্লয়ার করে না, ঠিক আছে। রিটায়ারমেন্ট তো আপনি নরমাল এই 25 এর পর যদি এমপ্লয়ি স্বেচ্ছায় দেয় তাহলে এটা রিটায়ারমেন্ট হবে। তাহলে ওই দিন না বলছেন স্যার 4টা টার্ম? তিনটা বলছেন। তাহলে রিটায়ারমেন্ট, ডিসচার্জ আর ডিসমিশাল এই তিনটা আসবে স্যার। হ্যাঁ, রিটায়ারমেন্ট, ডিসমিস, তারপর হচ্ছে কি ডিসমিশাল, ডিসচার্জ আর রিটায়ারমেন্ট। তিনটা হচ্ছে আপনার টার্মিনেশন প্রসেস। টার্মিনেশন প্রসেস আর 3 টাইপস বাই দ্য সাইড অফ এমপ্লয়ার সাইড থেকে 3 ওয়েতে টার্মিনেশন করা যায়। একটা হচ্ছে রিট্রেন্সমেন্ট, তারপর হচ্ছে ডিসচার্জ, তারপর হলো ডিসমিস। দেন এখন আমরা বলবো রিট্রেন্সমেন্ট বলতে কি বুঝে। রিটায়ারমেন্টটা হচ্ছে কোন অর্গানাইজেশনের যদি সাময়িকভাবে তার প্রোডাকশন না থাকে বা তার র মেটেরিয়ালস না থাকে, তখন যদি প্রতিষ্ঠান তাদেরকে ইয়া দিয়ে দেয়, টার্মিনেশন করে দেয়, সেটা হচ্ছে রিটায়ারমেন্টের জন্য। প্রতিষ্ঠানের লোক সংখ্যা বেশি হয়ে গেছে সেই জন্য যদি রিটায়ারমেন্ট টার্মিনেশন করে তখন তাকে বলে রিটায়ারমেন্ট। অনেকে কোশ্চেন করে যে লে অফ আর রিটায়ারমেন্ট এক, আসলে লে অফ আর রিটেনশন এক না। লে অফ হচ্ছে আপনাকে বসিয়ে রাখা, আপনাকে কাজের আপনার র মেটেরিয়ালস নাই, আপনার মেশিনারি ফল করছে, ইলেকট্রিসিটি নাই, এই জন্য লোকগুলাকে কি করছে লে অফ করে রাখছে। সেখানে লে অফ করলে লে অফের জন্য আবার কি থাকে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী তাকে স্যালারি দিতে হয়, ঠিক আছে। আপনার বেসিকে 50% দিতে হবে, হ্যাঁ, আদার্স যে হাউস রেন্ট অ্যালাউন্স সেটা ফুল দিতে হবে। এই যে মাধ্যম সেটা হচ্ছে লে অফ করা। আর রিপ্লেসমেন্ট হচ্ছে আপনাকে টার্মিনেশন করে দেওয়া। এখানে আপনার লোক বেশি গেছে, আমরা লোক রাখতে অর্ধেক লোক রাখবো না, এর অর্ধেক লোক ছাড়াই করে দিব। দিস ইজ কল রিপ্লেসমেন্ট। আর লে অফ হচ্ছে আমরা সাময়িকভাবে 3 মাস আমাদের কাজ বন্ধ থাকবে, 3 মাস আপনাদেরকে লে অফ করা হলো। এই আমার নেট স্যার মোবাইল থেকে আপনারা কথা শোনা যাচ্ছে? জি স্যার কথা শোনা যাচ্ছে। স্যার কথা শোনা যাচ্ছে। একটা কথা শোনা যাচ্ছে, আপনারা কথা শুনতে থাকেন, আমি বলতেছি ইয়ে করতে। আপনাদের কাছে শীট দেখেন, ঠিক আছে। আমরা বলতেছিলাম রিট্রেন্সমেন্ট। রিট্রেন্সমেন্ট মিন্স কি বলছি, আপনারা সবাই আনমিউট করে রাখবেন, হ্যাঁ, মিউট করবেন, যিনি কথা বলেন তিনি আনমিউট করবেন। Retrenchment means termination by the employer of service of work, not as a measure of punishment. Punishment এর জন্য না, হ্যাঁ, on the ground of redundancy. Redundancy এর জন্য যেটা করা হয় সেটাকে বলা হচ্ছে retrenchment। তারপর আরেকটা কি ওয়াইতে আমরা বলছিলাম ডিসমিস। ডিসমিসটা কিসের জন্য করা হয়? মিসকন্ডাক্টের জন্য ডিসমিশাল হয় স্যার। হ্যাঁ, মিসকন্ডাক্ট, ডিসমিস ফর মিসকন্ডাক্ট। তাহলে মিসকন্ডাক্ট গুলা কি কি সেটা আমরা গত ক্লাসে আলোচনা করছি। ঘুষ নেওয়া, চুরি করা, সার্ভিস বলতে, হ্যাঁ স্যার আপনার কথা পুরোপুরি আসে না স্যার। রাবারি, হ্যাঁ, হেভিচুয়াল লেট, হ্যাঁ বলেন। স্যার কথা মনে ক্লিয়ার আসতেছে না হয়তো। ট্রেড ইউনিয়ন বলতে আমরা কি বুঝছি? ডিসচার্জ বলতে আমরা কি বুঝছি? ডিসচার্জ ইনক্যাপাসিটির জন্য ডিসচার্জ করা হয়। যে কাজ করি আপনারা, আপনাদের কথা আমি খুব ভালো ক্লিয়ার বুঝছি না। আমি বলি আপনারা সবাই মিউট করে রাখেন। ডিসচার্জ মিন্স টার্মিনেশন অফ ওয়াইজেস সার্ভিস হচ্ছে
কিসের জন্য? মেন্টাল ইনক্যাপাসিটি অর ফিজিক্যাল ইনক্যাপাসিটি অর কন্টিনিউয়াস ইল হেলথ ইজ কল্ড ডিসচার্জ। তাহলে আমরা তিনটা ডিফারেন্সটা আমরা জানলাম, ডিসচার্জ, ডিসমিস, আর একটা হলো রিট্রেন্সমেন্ট। ডেফিনিশন গুলো আমরা দেখতেছি, তারপর আমরা প্রভিশনটা পরে দেখতেছি। স্ট্রাইক মিন্স কি? স্ট্রাইক মিন্স কোনো এমপ্লয়ি তা অথবা একটা গ্রুপ অফ এমপ্লয়ি যদি কি করে, তারা মিলে যদি বলে যে না আমরা কাজ করব না, এরকম করে যদি করে থাকে তখন তাকে বলা হবে স্ট্রাইক। ঠিক আছে, তারপর আমরা বলছি, আলোচনা করছি ম্যাটারনিটি বেনিফিট। ম্যাটারনিটি বেনিফিট বলতে কি বোঝায়? এটা আমাদের আপনাদের বিভিন্ন পরীক্ষায় আসছে। ম্যাটারনিটি বেনিফিট বলতে কি বোঝায়? Maternity benefit means the sum of money payable under the provision of chapter number, এখানে আমাদের চ্যাপ্টার নাম্বার 4 এ আছে। হচ্ছে ম্যাটারনিটি বেনিফিট। কত নাম্বার পেজ? কথা তো বুঝা যায় না। এখন দেখা যাচ্ছে? জি স্যার। না হলে যে সমস্যা হয়, আপনার রাউটার নাকি ফল করছে। আমি ওরে ফোন দিলাম, নেটওয়ার্কের লোকেরা, ও বলতেছে লোক আসবে আধা ঘন্টা পরে। বললাম যে কি এটা কি ক্লাসের মাঝে গল্প হলে যে আপনি অন করে অফ করে অন করেন, অফ করে অন করছি ঠিক হয়ে গেছে। বলেন, একজন বলেন রিপ্লেসমেন্ট আর হচ্ছে ডিসমিস টার্মিনেশন পার্থক্যটা বলেন। এটা থেকে একটা প্রশ্ন থাকবে, কিন্তু এই তিনটা পয়েন্ট থেকে যে কোনো একটা পয়েন্ট থাকবে, এটা 100%। আমি কোশ্চেন আউট করে দিলাম। রিপ্লেসমেন্ট হয় রিডান্ডেন্সি কারণে। হ্যাঁ। আর ডিসচার্জ হয় স্যার ফিজিক্যাল আর মেন্টাল ইনক্যাপাসিটির কারণে। হ্যাঁ। আর ডিসমিসাল হয় স্যার মিসকন্ডাক্টের কারণে, থ্রেট, তারপর আছে আমরা স্যার ডিসমিস, ঠিক আছে, এবার বললে হবে না। ডিসমিস এবং ডিসচার্জ দুইটাই পানিশমেন্ট, কিন্তু রিট্রেন্সমেন্ট কোনো পানিশমেন্ট না। পানিশমেন্ট না, ওকে, থ্যাংক ইউ। এটাও একটা পয়েন্ট। হ্যাঁ, রিট্রেন্সমেন্টের ক্ষেত্রে আমি একটা প্রভিশন বলছিলাম, কালকে পড়াইছিলাম গত ক্লাসে। এটা কি বলেন? রি-এমপ্লয়মেন্টের যে প্রভিশনটা বলেন। রি-এমপ্লয়মেন্টের ক্ষেত্রে হচ্ছে স্যার, ওই প্রতিষ্ঠানে যদি 1 বছরের মধ্যে কর্মী লাগে, তাহলে যাদেরকে রিটার্নসমেন্ট করা হয়েছে তাদের থেকে নিয়োগ দেওয়া হবে। তবে শর্ত থাকে যে সেখানে যে সবচেয়ে সিনিয়র ছিল আর কি, সিনিয়রিটিকে প্রায়োরিটি দিয়ে নিয়োগ দেওয়া হবে স্যার। থ্যাংক ইউ। এবং রিপ্লেসমেন্ট যখন করা হয় তখন ওই সিনিয়রিটিটা দেখা হয়। সিনিয়রিটি বলতে এখানে হচ্ছে লেন্থ অফ সার্ভিসের সময়টা দেখা হয়। হ্যাঁ, দেন আমরা বলছি কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট কি, সেটা বললাম। ওয়েজেস কি, সেটা আমরা আলোচনা করছি। আমরা একটু আগাই সামনের দিকে। লে অফটা কি? লে অফটা বলেন। লে অফ ইজ নট এ মেথড অফ টার্মিনেশন। লে অফ কিন্তু টার্মিনেশন একটা মেথড না, ঠিক আছে? এখন লে অফটা কি বলেন, এখানে লেখা আছে, বলেন। লে অফ হয় অ্যাকাউন্ট অফ শর্টেজ অফ কয়েল, পাওয়ার আর র মেটেরিয়াল, or the account of stock, or the breakdown of machinery to keep employment to a worker. এইগুলো আমরা ডেফিনিশন গুলো দেখলাম। পরবর্তীতে এখন আমরা দেখবো এটার নিয়মটা কি, আইনটা কি, সেটা আমরা এখন দেখবো। তারপর হচ্ছে আমরা বলছি যে ক্লাসিফিকেশন অফ ওয়ার্কারের প্রকারভেদ, কত প্রকারের ওয়ার্কার থাকতে পারে এটা বলেন। আমরা যদি বলি, আমি মনে হয় আমি একটু আগাই, আপনাদেরকে একটু ফ্লো না দেই।
Classification of workers and period probation. Workers employed in any establishment shall be classified in any of the following classes according to the nature and condition of work. কাজের যে প্রকৃতি এবং কাজের যে অবস্থা এর উপর ভিত্তি করে এই বিভিন্ন প্রকারের ভাগে আমরা ওয়ার্কারকে ভাগ করতে পারি। একটা বলছে অ্যাপ্রেন্টিস, বদলি, ক্যাজুয়াল, টেম্পোরারি, প্রফেশনাল, পার্মানেন্ট। অ্যাপ্রেন্টিস কি? অ্যাপ্রেন্টিস হচ্ছে আপনি প্রথমে হচ্ছে কাজ শেখার জন্য যারা আসে, আমরা আমরা আইসিএমবি যখন থার্ড পার্ট আমরা বলবো যে আপনার হচ্ছে অপারেশন অথবা ম্যানেজমেন্ট লেভেল যখন কমপ্লিট করবেন তখন আপনাকে কি করতে হবে, একটা অ্যাপ্রেন্টিস হিসাবে আপনি কোনো একটা অর্গানাইজেশনে কাজ করতে হবে। তখন এই যে আপনার এখানে যে শিক্ষানবিশ অবস্থা যখন থাকে তখন দেন ইজ কল্ড অ্যাপ্রেন্টিস। এখানে হচ্ছে আপনি শিক্ষার জন্য আপনি এখানে কাজ করতেছেন। দেন বলা হয় বদলি। বদলি মিনস আপনি আজকের জন্য আজকে কাজ করতেছেন, আজকে তার মানে পেমেন্ট পাবেন। ক্যাজুয়াল, ক্যাজুয়াল মানে হচ্ছে আপনি একদিন, 2 দিন, 3 দিন যতদিন আপনাকে স্পেসিফিক পারপাসে দেওয়া হয় তখন তাকে বলা হচ্ছে ক্যাজুয়াল। তারপর টেম্পোরারি, আপনাকে পার্মানেন্ট করা হয় না, আপনাকে টেম্পোরারি বেসিসে আপনি নিয়োগ দেওয়া আছে, আপনি 6 মাস 1 বছর যতদিনই হোক না কেন টেম্পোরারি হতে পারে। দেন হচ্ছে প্রফেশনাল। প্রফেশনালটা কারা? প্রফেশনাল হচ্ছে যারা আপনার রিক্রুটমেন্ট হয়, সেই রিক্রুটমেন্টকে একটা ক্লজ থাকে, সেটা হচ্ছে আপনাকে কাজগুলো কমপ্লিট শেখার আগ পর্যন্ত, অর্থাৎ আপনাকে পার্মানেন্ট করার আগে যে সময়টা পার করতে হয়, দিস ইজ কল্ড প্রফেশনাল। দেন বলা হচ্ছে পার্মানেন্ট। পার্মানেন্ট কি? প্রফেশনালের পরে অথবা শুরুতেও যদি কোনো অর্গানাইজেশন পার্মানেন্ট করে দেয় তাহলে দিস ইজ কল্ড পার্মানেন্ট ওয়ার্কার। এখানে এইগুলা আমার এখানে বলা আছে, এই আপনারা এইগুলা দেখে নেবেন। A worker shall be called an apprentice if he is employed in an establishment as a learner. Learner হিসাবে যদি সে কোনো অর্গানাইজেশনে থাকে যায়, he is paid an allowance during the period of his training. ট্রেনিং এর সময় তাকে কিছু কি করা হয়, অ্যালাউন্স হিসাবে কিছু দেওয়া হয়ে থাকে। কিন্তু এখন দেখা গেছে অনেক অর্গানাইজেশন এখন আর দেয় না। ঠিক আছে, ইন্টার্নশিপ যখন করে তখন, অর্থাৎ অ্যাপ্রেন্টিস মানে হচ্ছে ইন্টার্নশিপ আর কি, আমরা যেটা ইন্টার্নশিপ হিসেবে বুঝি সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিস। A worker shall be called a bodli if he is employed in an establishment in the post of a permanent worker or a professional during the period who is a temporary absent. ঠিক আছে, কেউ যদি অ্যাবসেন্ট থাকে কোন একজন, সে পার্মানেন্ট হোক অথবা প্রফেশনাল পিরিয়ড হোক, হ্যাঁ, কোনো অর্গানাইজেশনে সে পোস্টটা যদি আরেকজন আইসা কাজ করে দেয়, অর্থাৎ একজনের রিপ্লেস হিসাবে যদি কাজ করে, তখন তাকে বলা হচ্ছে বদলি। আর যখন ওয়ার্কার যখন আপনার এই A worker shall be called a casual if his employment in an establishment is casual nature. তার এখানে ক্যাজুয়াল নেচার হিসেবে আসবে, সে কোনো এখানে অর্গানাইজেশনের লোক না, 1 দিন 2 দিনের জন্য আসছে, অথবা অন্য কোনো থার্ড পার্টি থেকে আসতেছে, থার্ড পার্টির সাথে কাজ কন্ট্রাক্ট হচ্ছে, সে কন্ট্রাক্টে কাজ করতেছে। দিস ইজ কল্ড ক্যাজুয়াল নেচার। ওয়ার্কার শ্যাল বি কল্ড এ টেম্পোরারি ওয়ার্কার। ওই অর্গানাইজেশনের এমপ্লয়ি, তাকে টেম্পোরারি রাখা হয়েছে, তাকে পার্মানেন্ট করা হয়নি। If he is employed in an establishment of work which is essentially of temporary nature, is likely to be finished within a limited period. A worker shall be called a professional if he is professionally employed in an establishment to fill a permanent vacancy in a post. একটা পার্মানেন্ট পোস্ট খালি আছে, সেই খালিটা ফিল আপ করার জন্য কাউকে নিয়োগ দেওয়া হলো, হ্যাঁ, এবং তাকে কি করা হবে, নিয়োগের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে কি করা হয়, প্রবেশন পিরিয়ড হিসেবে রাখা হয় কাজটা শেখার জন্য। The worker shall be called a permanent worker if he is employed in an establishment on a permanent basis or if he satisfactorily completed the period of his probation in the establishment. The period of probation for a worker whose function is of a clerical nature shall be 6 probation period। কতদিন হতে পারে? 6 মাস হতে পারে, 3 মাস হতে পারে, অনেক অর্গানাইজেশন এখন 2 বছরও প্রফেশনাল পিরিয়ড আছে। যদি প্রফেশনাল পিরিয়ডে আপনি এগুলা নিচের পয়েন্টগুলো এগুলো বলা আছে, যদি প্রফেশনাল পিরিয়ডে আপনার কি না হয়, আপনি সন্তুষ্টজনক পারফরমেন্স দেখাতে না পারেন, তাহলে আপনার প্রফেশনাল পিরিয়ড আরো বাড়াই দেওয়া হতে পারে, আবার 3 মাসের বাড়াই দিতে হতে পারে। হ্যাঁ, এইভাবে যদি দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট পর্যন্ত আপনি যে আপনি মার্ক না আসেন, আপনাকে আর কি করা হবে না, পার্মানেন্ট পোস্ট করা হবে না, আপনাকে অথবা রিটায়ারমেন্টে ডিসমিস করে দিতে পারে, অথবা রিটায়ারমেন্টে যেটা টার্মিনেশন বলি আর কি, ঠিক আছে, আপনাকে টার্মিনেট করতে পারে। এই হলো আমাদের ক্লাসিফিকেশন অফ ওয়ার্কার। এটা আমাদের জানার দরকার আছে, এটা আপনারা জেনে রাখবেন। তাহলে একদিন বলেন আমাদের ওয়ার্কারের ক্লাসিফিকেশন কয় প্রকার?
6 প্রকার স্যার। হ্যাঁ, কি কি? একটা হচ্ছে অ্যাপ্রেন্টিস, as a বদলি, ক্যাজুয়াল, টেম্পোরারি, as a প্রফেশনাল এন্ড পার্মানেন্ট স্যার। আরেকজন বলেন তাহলে, একজন বলেন স্যার। এখানে একটু একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলেন। প্রফেশনাল পিরিয়ড যদি শেষ হওয়ার পর যেমন সে অ্যাসিড ঠিকমতো করতে পারলো না, তখন তাকে যখন টার্মিনেশন করবে, এখন সে কোন ইয়ার মধ্যে পড়বে স্যার? তাকে ডিসচার্জ তো যেমন ডিসমিসাল তো হবে না। ডিসমিসাল হবে না, এগুলা পার্মানেন্ট নেচার, সে ওয়ার্কার না, সে হচ্ছে কন্ডিশন হচ্ছে না, কন্ডিশন ফিল আপ হচ্ছে না, এই জন্য তাকে টার্মিনেশন করা হচ্ছে। তাকে ডিসমিসই বলা যাবে, ডিসমিসই বলা যাবে। ওকে স্যার, ঠিক আছে। আর স্যার ওই যে দ্বিতীয় যে অপশনটা বদলি, এটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? মানে ইংলিশ তো না স্যার? ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশে বদলি ইউজ করা হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমাদের গ্রামের ভাষায় আর কি, এটা গ্রামের ভাষায় বদলি। একজনের কাজ একজনের বাড়িতে করে দেয় আর কি, এটা বল বদলি। এটাও ঠিক একই রকম, ওই টাকা থেকে এটা আসছে আসলে। এটা ইংলিশ ওয়ার্ড। থ্যাংক ইউ। হ্যাঁ, একজন বলেন তাহলে, আরেকজন বলেন, এটা ব্যাখ্যা মানে বলেন, অ্যাপ্রেন্টিস বলতে কি? স্যার অ্যাপারেন্টিস এন্ড প্রফেশনাল মধ্যে পার্থক্যটা কি হবে স্যার? পার্থক্যটা হচ্ছে প্রফেশনাল যারা, তারা হচ্ছে পার্মানেন্ট পোস্ট খালির জন্য তাকে নিয়োগ দেওয়া হয়, হি ইজ কল প্রফেশনাল। আর অ্যাপ্রেন্টিস হচ্ছে আপনি শুধু কাজের শিখার জন্য, আপনি অর্গানাইজেশনের কাজ শিখার জন্য, আপনার এডুকেশনের সাথে রিলেটেড সেটা শিখার জন্য যেটা করা হয় সেটা বলে অ্যাপ্রেন্টিস। ক্লিয়ার? অ্যাপ্রেন্টিস হচ্ছে ইন্টার্নশিপ, আপনি ইন্টার্নশিপ করবেন শুধু এখানে। প্রফেশনাল হচ্ছে আপনি এখানে নিয়োগপ্রাপ্ত, আপনাকে ওই কাজগুলা পার্মানেন্ট করার আগে আপনাকে নির্দিষ্ট পিরিয়ড কমপ্লিট করতে হবে এবং কিছু জ্ঞান অর্জন করতে হবে। দিস ইজ কল্ড প্রফেশনাল। আরেকজন বলেন, ক্যাজুয়াল এবং টেম্পোরারি বলতে কি বুঝি আমরা? দুইটার ক্ষেত্রে কি পার্থক্য? বদলি, ক্যাজুয়াল এন্ড টেম্পোরারি, তিনটার কি পার্থক্য? একজন বলেন। বলেন, বদলি বলতে আমরা কি বলছি? বদলি বলতে একজনের কাজ আরেকজনকে দিয়ে করিয়ে নেওয়া, এটাকে বদলি বলা হচ্ছে। হ্যাঁ, আপনার হচ্ছে পার্মানেন্ট অথবা টেম্পোরারি নেচারের কোনো পোস্ট, সেখানে লোক নাই, লোক অন্য কোনো কারণে, আপনি মনে করেন কোভিড সিচুয়েশনে কোনো একটা অর্গানাইজেশনে সে 6 মাস, 3 মাস, 4 মাস ধরে সে কোভিড আক্রান্ত, এবং তার কাজটা চালাতে হবে। তার বদলে অন্য কাউকে যদি শুধুমাত্র তার ইন অ্যাবসেন্সে কাজ করবে এই মর্মে যদি কাউকে নিয়োগ দেওয়া হয়, হি ইজ কল্ড বদলি। ঠিক আছে? সেটা 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 15 দিন হতে পারে। সে যখন আসবে তখন তার চাকরি শেষ। দেন হলো ক্যাজুয়াল। ক্যাজুয়াল বলতে কি বুঝছি? ক্যাজুয়াল মানে স্যার পার্মানেন্ট জব না আর কি স্যার, এটা মানে বা প্রতিষ্ঠানের রিলেভেন্ট জব না, মানে তাকে আউটসোর্সের মাধ্যমে নেওয়া হয়। আউটসোর্সের মাধ্যমে নেওয়া হতে পারে, দিস ইজ কল্ড ক্যাজুয়াল। ঠিক আছে? দিস ইজ কল্ড ক্যাজুয়াল। আউটসোর্সিং এর নরমালি আসলে এটা আউটসোর্সিংটা এইভাবে মেইনলি বোঝানো হয়, ক্যাজুয়াল। হ্যাঁ, বা অথবা আপনার ডে ওয়ার্কার হিসাবে আপনার নেওয়া হলো, অথবা আপনাকে হিসাবে নেওয়া হলো, দিস ইজ কল্ড ক্যাজুয়াল। টেম্পোরারি বলতে কি বুঝি? টেম্পোরারি মানে স্যার এই জবটা পার্মানেন্ট না আর কি স্যার, মানে কিছু বছরের জন্য, 2 বছর 3 বছরের জন্য যে প্রজেক্টের জন্য হতে পারে, নির্দিষ্ট কোনো প্রজেক্টের জন্য হতে পারে, অথবা ওই এমপ্লয়িকে আপনার টেম্পোরারি নেচারে নেওয়া হয়েছে, যতদিন থাকে ততদিন থাকবে, যতদিন আমার কাজ শেষ হয়ে যাবে ততদিন ওই এমপ্লয়ি করে ফাটাই করবে। দিস ইজ কল্ড টেম্পোরারি। স্যার এটা কি প্রতিষ্ঠানের ভিতরের লোকদেরই নেওয়া হয় নাকি বাইরের লোকদেরও? টেম্পোরারি ভিতরের লোকজন। বদলিটার ক্ষেত্রে হচ্ছে, বদলিটাও প্রতিষ্ঠানের টেম্পোরারি আর পার্মানেন্ট ওয়ার্কার আজকে নাই, 1 মাস ধরে নাই, 1 মাস থাকবে না, সে 1 মাসের রিপ্লেস হিসাবে আপনার এখানে কাউকে নেওয়া হলো, দিস ইজ কল্ড বদলি। ঠিক আছে? এখানেও প্রতিষ্ঠানের লোকেরই, প্রতিষ্ঠানের লোকেই, কিন্তু আপনি বাইরে থেকে নিলেন, আপনি 3 মাসের জন্য, 2 মাসের জন্য, 1 মাসের জন্য। হ্যাঁ, অনেক ক্ষেত্রে ডেপুটেশনে নেওয়া হয়, দিস ইজ অলসো কল্ড এ বদলি। এবং কোনো অর্গানাইজেশন থেকে, মানে জনতা ব্যাংক থেকে আপনার রূপালী ব্যাংকে নেওয়া হয়েছে, ঠিক আছে, সে ডেপুটেশন আছে 3 মাস, 1 বছরের জন্য। হ্যাঁ, দিস ইজ অলসো ওয়ান টাইপ অফ ফর দ্য ব্যাংক অফ রূপালী ব্যাংক, দিস ইজ দ্য বদলি।
রূপালী ব্যাংকের জন্য সে বদলি, কিন্তু সোনালী ব্যাংকের জন্য সে কিন্তু আবার পার্মানেন্ট ওয়ার্কার। ঠিক আছে, তাহলে আমরা এগুলো আপনারা দেখবেন বাসায়। দেন বলা আছে আসলে আপনার আসলে আমরা এমনি আমাদের অনেক বড় সিলেবাস, তার মধ্যে সময় অনেক নষ্ট হয়ে গেছে, শেষ করতে পারবো কিনা। সার্ভিস বুক, সার্ভিস বুকের কথা বলা আছে। সার্ভিস বুক হচ্ছে আপনার প্রতি এমপ্লয়ার কি করবে, সব এমপ্লয়িকে, তার অর্গানাইজেশনে যে এমপ্লয়ি থাকবে সবাইকে একটা করে সার্ভিস বুক দিবে। সেটা হচ্ছে এমপ্লয়ারের কস্টে, ওন কস্টে। ঠিক আছে, এই কস্টে সেই সার্ভিস বুকে তার নাম, ঠিকানা, সে কখন আসবে, কি কাজ করে, কোন শিফটে কাজ করে, এগুলো সব সার্ভিস বুকে উল্লেখ করা থাকবে। এগুলো আপনার দেখে নিন। দেন আপনাদের একটা জিনিস আসে ডেথ বেনিফিট, প্রভিশন রিলেটেড টু ডেথ বেনিফিট সম্পর্কে প্রভিশনটা কি। যদি কোনো ওয়ার্কার, ইফ এ ওয়ার্কার ডাইজ হোয়াইল ইন সার্ভিস আফটার এ কন্টিনিউয়াস সার্ভিস অফ নট লেস দেন 3 ইয়ার্স, 3 বছরের নিচে যদি কোনো কেউ কাজ করে না, এর চেয়ে বেশি অর্থাৎ 3 বছর অথবা তার বেশি সময় ধরে যদি কোনো ওয়ার্কার কন্টিনিউয়াস সার্ভিস দিয়ে থাকে, হিজ নমিনি অর ইন দ্য অ্যাবসেন্স অফ এন নমিনি অথবা তার নমিনির অ্যাবসেন্সে হিজ ডিপেন্ডেন্ট, তার যে মানে অধীনস্থ যিনি যারা থাকেন, shall be paid by the employer at the rate of 30 days for every completed year of service or for any part thereof in excess of 6 months or gratuity, if any, whichever is higher. In addition to any other benefit to which worker would have been entitled had he retired from service. অর্থাৎ ডেথ বেনিফিট হচ্ছে এরকম কোনো ওয়ার্কার যদি মারা যায়, হ্যাঁ, এবং সে যদি 3 বছরের চেয়ে বেশি সময় কাজ করে থাকে, তাহলে তার যে নমিনি থাকে সে নমিনি পাবে, অথবা তার যে ডিপেন্ডেন্ট থাকবে তারা তাদেরকে পেমেন্ট করতে হবে। এমপ্লয়ার কি রেটে তো পেমেন্ট করবে, প্রতি 1 বছরের জন্য 30 দিনের ওয়াইজেস পেমেন্ট করবে, অথবা যদি এবং 30 দিনের এবং যে 6 মাসের অতিরিক্ত সময় যদি হয়ে থাকে সেই সময়ের জন্য পেমেন্ট করবে, অর গ্র্যাচুইটি, অথবা তার যদি কোনো গ্র্যাচুইটি এলাও হয় তাহলে গ্র্যাচুইটি। এই দুইটার ভিতরে যেটা হিসেবে হায়ার সে পরিমাণ অ্যামাউন্টে কি করতে হবে, ডেথ বেনিফিট হিসেবে দিতে হবে। কন্ডিশন হলো সে 3 বছর এর চেয়ে বেশি সময় কাজ করতে হবে, 3 বছর এবং 3 বছরের চেয়ে বেশি সময় কাজ করতে হবে। এখন আপনার প্রভিশন রিলেটেড টু রিটেনমেন্ট, এটা আমরা গত ক্লাসে অবশ্য বলছি যে রিটেনমেন্টের প্রভিশনটা কি। প্রভিশন হচ্ছে হবে the continuous service for not less than 1 year under an employer shall be retained by the employer unless the worker has been given 1 month's notice in writing indicating the reasons for retention and the worker has been paid. অর্থাৎ রিটেনমেন্ট করার জন্য তাকে 1 মাসের নোটিশ দিতে হবে এবং সেই নোটিশে রিটেন নোটিশ দিতে হবে এবং সেখানে উল্লেখ করতে হবে কেন তাকে সার্ভিস থেকে কি করা হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে, সেই কারণটা উল্লেখ করে রিটেন তাকে চিঠি দিতে হবে। তারপর বলা হচ্ছে এই নোটিশের কপি একটা চিফ ইন্সপেক্টর, এটা আমরা গত ক্লাসে আলোচনা করছি। রি-এমপ্লয়মেন্ট অফ রিটেন ওয়ার্কার, আমরা একটু আগে যেটা কথা বলছিলাম রিটেন ওয়ার্কারদের রি-এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কি হবে, এটা আমরা একটু আগে আলোচনা করছি, আমরা আপনারা দেখে নিন। প্রসিডিউর ফর পানিশমেন্ট, পানিশমেন্টের প্রসিডিউরটা কি? নো অর্ডার অফ পানিশমেন্ট আন্ডার সেকশন 8 shall be made unless the এলিগেশন, কাউকে যদি পানিশমেন্ট করতে হয় তাহলে তার বিরুদ্ধে লিখিত এলিগেশনটা রেকর্ড রাখতে হবে। হ্যাঁ, এই কথাগুলা মানে আমরা যে ইন জেনারেল হয়েছে আর কি, তাকে সুযোগ দিতে হবে, তাকে মানে কারণ দর্শানোর সুযোগ দিতে হবে, তার সেলফ এক্সপ্লেনেশনের সুযোগ দিতে হবে এবং তাকে গিল্টি হিসাবে যে পাইছেন সেটা ইনকোয়ারির পরে সেটা প্রমাণিত হবে। হ্যাঁ, এই কারণগুলা করে তারপরে তাকে পানিশমেন্ট করতে হবে। যে পানিশমেন্ট যদি এই এখানে যে দেখেন কতগুলো পয়েন্ট বলছে, যদি এগুলো ওইটা না করেন তখনই তাকে বলা হবে রংফুল। যদি ডিসমিস করেন দেন ইটস কল রংফুল ডিসমিসাল। এই যে টার্মিনেশন এমপ্লয়মেন্ট বাই দ্য এমপ্লয়ার্স আদারওয়াইজ দেন বাই ডিসমিসাল, ডিসমিসাল ছাড়া অন্য যে ওয়েগুলো আমরা বলছি টার্মিনেশনের, সেই ওয়েতে যদি টার্মিনেশন করে তাহলে এই নিচের পয়েন্টগুলা আমাদের কনসিডার করতে হবে। ঠিক আছে, এগুলো আমরা গত ক্লাস আলোচনা করছি যে 120 ডেজে নোটিশ দিতে হবে, 60 ডেজে নোটিশ দিতে হবে, হ্যাঁ, অন্য ওয়ার্কারদের ক্ষেত্রে। তারপর আমরা বলছি যে যদি সে মান্থলি টেম্পোরারি নেচারাল ওয়ার্কার হয় তাহলে 30 ডেজ, যদি আদার ওয়ার্কার হয় 14 ডেজ,
নোটিশ যদি দিতে না পারে তাহলে সেই নোটিশের সমপরিমাণ অর্থ পেমেন্ট তাকে করতে হবে। তারপর আমরা এটাও আলোচনা করছি টার্মিনেশন বাই ওয়ার্কার যদি নিজে যদি সে টার্মিনেশন করে তাহলে সে কি করবে। সেও এখানে আপনি যদি পার্মানেন্ট নেচার হয় তাহলে সে 30 ডেজের নোটিশ দিবে, 60 ডেজের নোটিশ দিবে। সে যদি টেম্পোরারি নেচার হয় তাহলে 30 ডেজের দিবে। যদি সে মান্থলি রেটের হয় ওয়ার্কার না হয় তাহলে সে টেম্পোরারি নেচারের তাহলে 14 ডেজের পূর্বে সে নোটিশ দিবে। এইভাবে তাহলে যদি নোটিশ দিতে না পারে তাহলে সে এই সমপরিমাণ অর্থ পেমেন্ট করবে। এই হলো আমাদের টার্মিনেশন এমপ্লয়মেন্ট বাই ওয়ার্কারের ক্ষেত্রে। পেমেন্ট অফ প্রভিডেন্ট ফান্ড আমি একটু থামি, আপনারা মানে এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? আরো কোনো কোশ্চেন আছে? স্যার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে? আমি যে স্পিডে যাচ্ছি আপনারা বুঝতে পারতেছেন? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। কোশ্চেনটা হচ্ছে স্যার একটু আগে আপনি বলেছিলেন যে আমাদের নোটিশের বেসিসে যে ডিসমিসাল গুলা, কোশ্চেনটা কি টাইপের আসতে পারে? এটা যে মানে একটু যে প্যাটার্নটা বলবেন। কোনটা আবার বলেন। স্যার একটু আগে যে দেখাচ্ছিলেন যে ডিসমিসালের আন্ডারে যে বিষয়গুলা এমপ্লয়ারও করতে পারে আবার এমপ্লয়ি করতে পারে। হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে কোশ্চেনটা যদি আসে, কোশ্চেনটা আসবে আপনার জবাব আসবে ডিসমিসাল না তো, টার্মিনেশন। হ্যাঁ, টার্মিনেশন অফ এমপ্লয়ি by employer, termination of employee by employer or worker, termination of employee na, termination of employment relationship or employment contract, clear? By employer, by employee. আর কারো কোশ্চেন আছে? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? দ্রুত বলতে হবে, কিন্তু আমি ধরে নিচ্ছি নাই, নাকি? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? ধরে নিচ্ছি নাই। নেক্সট, পেমেন্ট অফ প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ডের আমরা বলছি প্রভিডেন্ট ফান্ড কি? প্রভিডেন্ট ফান্ডের পেমেন্ট। নো ওয়ার্কার হু ইজ এ মেম্বার অফ এনি প্রভিডেন্ট ফান্ড শ্যাল বি ডিপ্রাইভড ডিউ টু রিট্রেন্সমেন্ট, ডিসমিসাল, রিমুভাল, ডিসচার্জ, টার্মিনেশন অফ সার্ভিস অফ দ্য বেনিফিট অফ দ্য প্রভিডেন্ট ফান্ড ইনক্লুডিং দ্য এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন thereto if he is entitled to it under the rules of that fund। অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের রুলস থাকে, সেই নিয়ম অনুযায়ী কোনো ওয়ার্কার যদি কে ডিপ্রাইভ করা যাবে না। এই প্রভিডেন্ট ফান্ডের আন্ডারে যে মেম্বার যারা থাকবে সবাইকে কি করতে হবে? আপনি রিট্রেন্সমেন্ট করেন, ডিসমিস করেন, রিমুভাল করেন, ডিসচার্জ করেন, টার্মিনেশন করেন, যেভাবেই করেন না কেন, যদি সে প্রভিডেন্ট ফান্ডের মেম্বার হয় এবং সেখানে যে রুলস আছে সেই রুলস অনুযায়ী এই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা তাদেরকে দিয়ে দিতে হবে। অনেক অর্গানাইজেশনে দেখা গেছে ডিসমিস করলে প্রভিডেন্ট ফান্ডের টাকাটাও রেখে দিতে চায়। এখন তারপরে আসতেছে আমার চ্যাপ্টার প্রভিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন এন্ড অ্যাডাল্টস ক্যান। স্পেসিফিক প্রভিশন অনলি ফর চিলড্রেন এন্ড অ্যাডাল্টস ক্যান। চিলড্রেন এবং অ্যাডাল্টস ক্যানের ক্ষেত্রে আপনি এমপ্লয়মেন্ট যদি করেন, তাদেরকে যদি এমপ্লয়মেন্ট করেন তাহলে কি নিয়ম আছে সেই নিয়মগুলো আপনার জানতে হবে। নো চাইল্ড শ্যাল বি এমপ্লয়েড অর পারমিটেড টু ওয়ার্ক ইন এনি অকুপেশন অর এস্টাবলিশমেন্ট। নো অ্যাডাল্টস ক্যান, চিলড্রেন কাউকে কি করা হবে না, যাবে না, আপনি এমপ্লয়মেন্ট করা যাবে না। অ্যাডাল্টস ক্যানকে ক্ষেত্রেও আপনার নির্দিষ্ট কিছু চাকরি আছে, সেখানে অ্যাডাল্টস ক্যানদেরকে এমপ্লয়মেন্ট করা যাবে না। নো অ্যাডাল্টস ক্যান শ্যাল বি এমপ্লয়েড অর পারমিটেড টু ওয়ার্ক ইন এনি অকুপেশন অর এস্টাবলিশমেন্ট unless a certificate of fitness in the prescribed form and granted to him by a registered medical practitioner is in the custody of the employer and he carried while at work a token giving a reference to such certificate. Nothing in this section shall apply to the employment of any adult in any occupation or establishment, either as an apprentice or the purpose of receiving vocational training thereon. ঠিক আছে, তার প্রভিশন সার্টেন এগ্রিমেন্ট ইন রেসপেক্ট অফ চিলড্রেনের ক্ষেত্রে কি হবে? তো আপনারা দেখে নেবেন সার্টিফিকেট অফ ফিটনেস। একটু আগে বলছি আমরা মেডিকেল প্র্যাকটিশনারের সার্টিফিকেট লাগবে। তাহলে এই সার্টিফিকেট অফ ফিটনেস বলতে কি বোঝায়? সার্টিফিকেট অফ ফিটনেস
একটু আগে যেহেতু এখানে বলছি তাহলে সেটা বলতেছে যে একটা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের সার্টিফিকেট লাগবে, যেই অ্যাডাল্ট স্ক্যান সেখানে কাজ করার জন্য ফিট, এবং সেই ক্ষেত্রে সে যদি হয় এবং সে যদি কাজ করতে পারবে, তার শারীরিক অবস্থা গঠন ভালো, তাহলে সে সেখানে শুধুমাত্র অ্যাডাল্ট স্ক্যান কাজ করতে পারবে। অ্যাডাল্ট স্ক্যানের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শার্টের ওয়ার্ক আছে, সেখানে রেস্ট্রিকশন থাকে। নো অ্যাডাল্ট স্ক্যান শ্যাল বি অ্যালাউড in any establishment to clean, lubricate, or adjust any part of machinery while that part is in a motion, or to work between the moving parts of any machinery which is in motion. কোন প্রভিশন, আরেকটা প্রভিশন আছে যে অ্যাডাল্ট স্কিনের ক্ষেত্রে তাদেরকে নো অ্যাডাল্ট স্কিন শ্যাল বি এমপ্লয়েড ইন এনি আন্ডারগ্রাউন্ড অর আন্ডার ওয়াটার ওয়ার্ক। আন্ডারগ্রাউন্ড আর আন্ডার ওয়াটার ওয়ার্কের ক্ষেত্রে কোনো অ্যাডাল্ট স্কিন কি করা যাবে না, নিয়োগ দেওয়া যাবে না। এখানে বলা আছে কিছু যে রেস্ট্রিকশন, এখানে রেস্ট্রিকশন আছে। নো অ্যাডাল্ট স্কিন শ্যাল বি অ্যালাউড ইন এস্টাবলিশমেন্ট টু ক্লিন, lubricate, adjustment। যদি আপনার পরীক্ষার কোশ্চেন আসছে যে অ্যাডাল্ট স্কিনের ক্ষেত্রে প্রভিশন রিলেটেড টু এমপ্লয়মেন্ট অফ অ্যাডাল্ট স্কিন, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাডাল্ট স্কিনের কথাগুলো এই প্রভিশন এখানে দেওয়া যাবে না। তাদেরকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দিতে হবে, হ্যাঁ, তারপরে তাদের দিতে হবে এই অ্যাডাল্ট স্কিন, এই পয়েন্ট এবং ওই নিচের পয়েন্টগুলো আপনার উল্লেখ করতে হবে। তারপরে দিস ইজ দ্য মোস্ট অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট, ম্যাটারনিটি বেনিফিট। এটা পরীক্ষা আসতে পারে। এমপ্লয়মেন্ট অফ উমেন ওয়ার্কার প্রহিবিটেড ডিউরিং দ্য শার্টেন পিরিয়ড। ওমেন ওয়ার্কারদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে এমপ্লয়মেন্ট করা যাবে না। তাহলে বলা হচ্ছে উমেন ইন হিজ এস্টাবলিশ ডিউরিং দ্য 8 উইক ইমিডিয়েটলি ফলোইং দ্য ডে অফ হার ডেলিভারি। ডেলিভারি পরবর্তী থেকে সে 8 সপ্তাহ সে কি করতে পারবে না, সে কোনো কাজ করানো যাবে না। নো উমেন শ্যাল ওয়ার্ক, এটা কিন্তু এখন মানে ডিউরিং দ্য 8 উইক ইমিডিয়েটলি ফলোইং দ্য ডে অফ হার ডেলিভারি। ঠিক আছে, এখন যেমন এটার ইয়ে হচ্ছে কত 6 মাস পর্যন্ত চলে গেছে, হ্যাঁ, এখন 6 মান্থ ম্যাটারনিটি বেনিফিট। তারপর অ্যামাউন্ট অফ ম্যাটারনিটি বেনিফিট। ম্যাটারনিটি বেনিফিটের অ্যামাউন্টটা কি হবে? বেনিফিট, maternity benefit which is payable under this act shall be payable at the rate of daily, weekly or monthly average wages, as the case may be calculated in manner laid down in the subsection 2. এই যে subsection 2 এখানে যেটা বলছে সেই অনুযায়ী ক্যালকুলেট করতে হবে, and such payment shall be made wholly in cash। ঠিক আছে, এবার একটা কোশ্চেন আসছে আপনাদের, না আপনাদের সিনিয়রদের, তাদের একটা কোশ্চেন আসছে যে ম্যাটারনিটি বেনিফিটটা সেটা কি ক্যাশে পেমেন্ট করা যায় কিনা। ঠিক আছে, কোন ফর্মে পেমেন্ট করতে হয়, ক্যাশ অর ব্যাংক, হ্যাঁ, এবং সেটার ক্যালকুলেশন প্রসিডিউরটা। ফর দিস পারপাস সেকশন 1 ডেইলি, উইকলি, মান্থলি অ্যাভারেজ ওয়াইজেস as the case may be shall be calculated by dividing the total wages earned by the woman। সেই ওমেন টোটাল ওয়াইজেস যে আর্ন করবে সেটাকে ডেইলি, উইকলি অর মান্থলি বেসিসে আপনি করতে পারেন। বাই দ্য woman during the 3 months immediately preceding the date on which she gives notice under this act by the number of days she actually worked during the period। ঠিক আছে, 3 মাস এর ইমিডিয়েট 3 মাস পূর্বে পর্যন্ত সে কত দিন কাজ করছিল এবং সেই অনুযায়ী সে কত টাকা বেতন পাইছে সেটাকে রেটে ক্যালকুলেশন করে তাকে কি করতে হবে, তার এভারেজ ওয়াইজেসটা দিতে হবে। তারপর ক্লিনলিনেসের ক্ষেত্রে কিছু আমাদের প্রভিশন আছে, এটা পরীক্ষা প্রায় সময় থাকে, হ্যাঁ, আপনার ক্লিনের কাজগুলো কি কি করতে হবে এইগুলো আপনারা দেখে নিন। তারপর আছে ভেন্টিলেশন, টেম্পারেচার, ডাস্ট অ্যান্ড ফোম, লাইটিং, ড্রিঙ্কিং ওয়াটার। হ্যাঁ, ড্রিঙ্কিং ওয়াটার দেখেন, ড্রিঙ্কিং ওয়াটার একটা মজার জিনিস। সেখানে ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে কি বলা আছে, যেখানে আপনি ড্রিঙ্কিং ওয়াটার হচ্ছে সেখানে বাংলা দিয়ে লিখে রাখতে হবে, ড্রিঙ্কিং ওয়াটার ইন বাংলা। এই কথাটা ওই যে পাত্র, সে পাত্রটা গায়ে মার্ক করে লিখে রাখতে হবে। যেন আপনারা বলেন আপনাদের কাছ থেকে কথা মানে কোশ্চেন আনসার দিতে থাকি, তাইলে আমাদের জন্য সহজ হবে। স্যার ওই প্রভিশনটা একটু আবার বলতেন যে যখন ম্যাটারনিটি লিভ দেওয়া হবে 3 মাসের স্যালারি এভারেজ করে, এটা একটু বুঝে নিন। দেখে স্যালারি কিভাবে ক্যালকুলেশন করবেন সেটা বলছে। স্যালারি ক্যালকুলেশনের প্রসেসটা হচ্ছে যখন ম্যাটারনিটি লিভ নিচ্ছে এর থেকে 3 মাস পূর্বে সময়ে সে কতদিন সে আপনার এখানে উপস্থিত ছিল,
কতদিন কাজ করতো এবং সেই জন্য সে কতদিনের বেনিফিট নিয়েছে সেই ক্যালকুলেশন, অর্থাৎ ওই আগের যে 3 মাসের আগে যে স্যালারি, ওই স্যালারি অনুযায়ী আপনি হিসাব করতে হবে। এটা হলো মূল কথা, মুদ্রা কথা। ক্লিয়ার? যেহেতু 3 মাসের মানে 2 মাসের ছুটি থাকে সে 4 মাসের ছুটি থাকে, 4 মাসের কতদিন ডে ওয়াইজ অথবা উইকলি অর মান্থলি বেসিসে আপনি ক্যালকুলেশন করতে পারেন। একটা কোশ্চেন ছিল প্রিভিয়াস ক্লাসে। হ্যাঁ বলেন। প্রিভিয়াস ক্লাসে আলোচনা করছিলেন সিভিল লায়াবিলিটি ফর অকুপেশনাল ইনজুরিজ। হ্যাঁ বুঝি না, আবার বলেন। সিভিল লায়াবিলিটি ফর অকুপেশনাল ইনজুরিজ, এটা আমি বুঝি নাই, এটা পড়ছিলাম আছে কিন্তু এটা বুঝতে পারতেছি না কি ওয়ার্ড কি। সিভিল লায়াবিলিটি ফর অকুপেশনাল ইনজুরি, কেউ যদি অকুপেশনাল ইনজুরিতে পড়ে, ঠিক আছে, তার সিভিল লায়াবিলিটি কি হবে? এটা বলছে যদি আপনার ইনজুরিতে অ্যাক্সিডেন্ট অথবা অন্য যে কোনো ইনজুরি হয়, তাকে ক্রিমিনাল লায়াবিলিটির পাশাপাশি যদি সে ক্রিমিনাল কাজ করে থাকে, সে যদি তার নেগলিজেন্স বা অন্য ক্রিমিনাল কাজ করে থাকে, তাহলে ক্রিমিনাল লায়াবিলিটির পাশাপাশি তাকে সিভিল লায়াবিলিটিতেও সর্ট অফ নেগলিজেন্সের দরুন তাকে কি করা হবে? দোষিত সাব্যস্ত করা হবে, লাইবল করা হবে, মামলা করতে পারবে। ক্রিমিনাল লায়াবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ সিভিল লায়াবিলিটি তো করতে পারবে, সেটা বলছে সিভিল লায়াবিলিটি ফর অকুপেশনাল ইনজুরি। সোশ্যাল সিকিউরিটি কম্পেনসেশন, সোশ্যাল সিকিউরিটি কম্পেনসেশন সেটা হচ্ছে, সেটা আপনার যেই আপনি কাজ করতে গিয়ে যে ওয়ার্ক রিলেটেড যারা আছে তাদেরকে যেন কোনো ক্ষতি না হয়, তাদের ক্ষেত্রে ক্ষতি হলে তাদেরকে কম্পেনসেশন দিতে হবে। হ্যাঁ, ক্ষতি হলে তাদের জন্য বেনিফিটের সুযোগ রাখতে হবে। দিস ইজ কল্ড সোশ্যাল সিকিউরিটি কম্পেনসেশন। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। নেক্সট আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এতটুকু পর্যন্ত আমরা কিন্তু একটু দ্রুত গেছি, আপনারা যারা যদি বাসায় পড়ে থাকেন তাহলে সুবিধা হবে, কারণ আমার আজকের ক্লাসটা ইন এডিশন নিচ্ছি এই চ্যাপ্টারের জন্য। আমার মনে হচ্ছে যে এটা আমি যতটুকু আপনাদের বুঝতে আপনারা করেন না, পুরোটা পড়া লাগবে, পুরোটাও তো পড়া লাগবে, নিয়মটা আপনার সিলেবাসে যেহেতু আছে পড়া লাগবে। আমি তো বলতে টিচার হিসেবে বলতে পারবো না যে আপনি পুরোটা পড়েন না, ঠিক আছে? এর মধ্যে আর যেগুলো বেশি গুরুত্ব দিবেন সেগুলো আমি হাইলাইট করে দিচ্ছি। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার প্রভিডেন্ট ফান্ড কি বাধ্যতামূলকভাবে কোনো কোম্পানি দিতেই হবে নাকি না দিলেও সমস্যা নেই? না দিলেও সমস্যা নেই, বাধ্যতামূলক না বাংলাদেশে। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আর কারো কোশ্চেন আছে? স্যার একটা ব্যক্তিগত প্রশ্ন আর কি স্যার। বলেন। কোম্পানি যে আমাদের কাছ থেকে যে প্রভিডেন্ট ফান্ডটা বাবদ যে টাকাটা কেটে রাখে আর কি, স্যার ওইটার জন্য কি ওরা ব্যাংকে জমা রাখে, এটা কোনো স্পেশাল কোনো ক্লজ আছে যে ওরা মানে রেগুলার যে রেটটা ব্যাংক আমাদেরকে দিচ্ছে ইন্টারেস্ট রেট, তার বাইরে প্রভিডেন্ট ফান্ডের জন্য আলাদা রেট দিচ্ছে? হ্যাঁ আছে, সেটা আলাদা রেট দিচ্ছে বলতে সেটার জন্য স্পেশাল মানে এমফোসাইজ করা হয়। এবং এখানে আপনার প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে আমরা নিচে একটা চ্যাপ্টার আছে, আমরা ওখানে আসলে যাইতে পারিনি এখনো। ওখানে চ্যাপ্টারে পড়লে আপনি দেখতে পারবেন প্রভিডেন্ট ফান্ডের একটা নির্দিষ্ট অংশ আপনার ওই ইয়েতে লাগাতে হবে। যেহেতু এটা আপনার লং টার্মের হিসাব করা হয়, সেহেতু তারা আপনার এই গভর্নমেন্টের বন্ড, গভর্নমেন্টের সিকিউরিটি অথবা আপনার যেখানে আপনার বেনিফিট বেশি আছে, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন প্রভিডেন্ট ফান্ডের জন্য আলাদা মানে আপনার প্রোডাক্ট তৈরি করছে, সেই প্রোডাক্টের রেট বেশি দেওয়া হয় শুধু প্রভিডেন্ট ফান্ডগুলো সেখানে রাখার জন্য, ঠিক আছে? এই জন্য দেখবেন প্রভিডেন্ট ফান্ডের রেট কিন্তু বেশি আসে। আপনার ব্যাংকের নরমালি আপনি যত পাবেন তার চেয়ে বেশি বছরে ইয়ার শেষে যোগ করে দেখেন যে আপনার বেশি আসতেছে ইন্টারেস্ট। জি স্যার, ওই যে গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো স্যার ওই যে 13% করে প্রভিডেন্ট ফান্ডের রেট দেয় আর কি স্যার, গভর্নমেন্ট যে প্রতিষ্ঠানগুলো আছে। হ্যাঁ, তো গভর্নমেন্ট দেয়, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, প্রাইভেট অর্গানাইজেশন তুলনামূলক অন্যান্য রেট থেকে এটা অনেক ক্ষেত্রেই অনেক যার যার পলিসি। আপনার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা যদি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নেয় সেটা অনেকদিন খাটাইতে পারবে ওই প্ল্যান ওয়াইতে। এটা বলে যে ম্যাচুরিটি বাকেট ওয়াইজ যখন সে ক্যালকুলেশন করে তখন আমাদের যেমন আমরাও যেগুলো করি তখন আমরা অবশ্যই আমরা এমফাসাইজ করি যে আপনি ডিপোজিট হাই মানে লঙ্গার পিরিয়ডে ডিপোজিট নেই। আমরা যদি লঙ্গার পিরিয়ডে ডিপোজিট আমরা হাই রেটও নেই, সেটার জন্য আমার বেনিফিট বেশি আসে। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার।
আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন তো থাকারই কথা, কোশ্চেন থাকবে না কেন? চ্যাপ্টারের থেকে তো অ্যাভেলেবেল কোশ্চেন আছে। আপনারা পার্টিসিপেশন করেন না, আমার কাছে সন্দেহ লাগে, আমার মনে হয় না মানে আপনাদের পড়াশোনা করেন। আমার সর্বোচ্চ 10 জন বা 15 জন পড়েন কিনা আমার সন্দেহ লাগে। আপনার এই যে আপনার স্যার এই চ্যাপ্টারটা কি স্যার আজকে ক্লোজ করবেন স্যার, নাকি স্যার আর সামনে ক্লোজ করব? আর এটাতে সামনে যাব না। তাহলে স্যার একটু কষ্ট করে স্যার একটা জিনিস একটু ব্যাকের একটা জিনিস একটু যদি স্যার বলতেন আর কি স্যার। বলেন বলেন, আমি বলার জন্য তো রেডি। আনফেয়ার ডিসমিসাল এন্ড রংফুল ডিসমিসাল একটু কনসেপ্টটা যদি স্যার আরেকবার একটু আমরা বলছি যে রংফুল ডিসমিসাল, একটা হচ্ছে ডিসমিসাল, ডিসমিস করবেন সে যদি পানিশমেন্ট মানে সে যদি মিসকন্ডাক্ট করে থাকে সেটার জন্য ডিসমিস করবেন। সেই ডিসমিসের জন্য প্রভিশন আছে কিভাবে ডিসমিস করবেন। তাকে নির্দিষ্ট সময় তাকে আপনার নোটিশ দিতে হবে, তাকে সেটা আপনার ইনকোয়ারি করতে হবে, সেটাকে পানিশমেন্টে দেওয়ার আগে তার বিরুদ্ধে আপনি ইন্সপেকশন করে সেটা প্রমাণিত হতে হবে। এই যে প্রসেসগুলো যদি করে তাকে পানিশমেন্ট করেন বা ডিসমিস করেন, দেন ইজ কল্ড এ লফুল ডিসমিসাল অর ডিসমিসাল। যদি আপনি এগুলা যদি যথাযথ ফলো করে না করে থাকেন, দেন ইজ কল্ড রংফুল ডিসমিসাল। আপনি যেভাবে করার দরকার সেভাবে করেন নাই, দিস ইজ কল্ড রংফুল। আপনার ডিসমিসাল করার কথা, সে দোষী, অবশ্যই দোষী, কিন্তু তাকে যেভাবে হিয়ারিং করার সুযোগ দেওয়ার কথা ছিল আপনি করেন নাই, দিস ইজ কল্ড রংফুল। আপনার ওয়েটা রং হয়ে গেছে, এটা রংফুল ডিসমিসাল। আরেকটা হচ্ছে আপনার আনফেয়ার ডিসমিসাল, সে এই কাজ করে নাই, তাকে আপনার সাব্যস্ত করা হয়েছে। হ্যাঁ, আপনি আপনাকে মানে অযাচিত ভাবে কোনো টার্গেট দিয়ে আপনি বলছেন যে না এই টার্গেট করেন, এটা করবেন, এটা করবেন, না করলে আপনি চাকরি থাকবে না, এইরকম বিভিন্ন ভয় টয় দেখাইছেন। দেখানোর পরে সে কি করছে, যে কোনো হয়তো ফিল্মারদারি করে যেভাবে হোক সে কাজটা করতে বাধ্য হয়েছে, দিস ইজ কল। কিন্তু এই করার পরে আপনি তার চাকরি রেখে ফেলছেন, দিস ইজ কল আনফেয়ার ডিসমিসাল। থ্যাংক ইউ স্যার। আমার একটু ছিল, অবজারভেশন ছিল, সেটা হলো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই অনেক এমপ্লয়ি আছে, আমার ক্ষেত্রে হয় আমাদের অর্গানাইজেশনে 3 তারিখে বা 4 তারিখে স্যালারি দেওয়া হলো, 5 তারিখে একটা রিজাইন লেটার দিছি। ইন দ্য মিন টাইম কিন্তু অন্য একটা কোম্পানির সাথে কমিটমেন্টে আসছে, ও কিন্তু জয়েন করতেছে ওই মাসে, যেখানে নিয়োগ পত্রে লেখা আছে উইদাউট 1 মাস আগে থেকে নোটিশ দিতে হবে এবং ক্লিয়ারেন্স করে অন্য জায়গায় জয়েন করতে হবে। আলটিমেটলি কিন্তু এখানে এই জিনিসগুলি খুব কম হয় আর কি আমাদের এখানে। আমার প্র্যাকটিসে আইন অনুযায়ী তো আপনি করতে পারে, তো সে আপনি 1 মাস আগে নোটিশ দিবে, ঠিক আছে নিয়মে। যদি 1 মাস আগে নোটিশ না দেয় তাহলে 1 মাসের স্যালারি পেড করবে। আর ক্লিয়ারেন্স তো নিতেই হবে, এটা তো অবশ্যই। এটা অনেক ক্ষেত্রে হয় কি, দেখা গেছে আমরা কিন্তু হার্ড লাইনে যাই নাই, আমাদের স্যালারি হয় 1 থেকে ভিতরে এনি হওয়া আর কি। যদি শুক্রবার না যাওয়ার কারণ হলো আপনি যারা এইচআরএ পারসন তারাও তো এমপ্লয়ি, বুঝলেন না? তাহলে কেনই বা আরেকজনের ক্ষতি করতে যাবে, এই জন্য হার্ডলাইনে যায় না। না, এটা অন্য কোম্পানি, অনেক কোম্পানি করতেছে বাংলাদেশে, দেখা গেছে ক্লিয়ারেন্স উইদাউট ক্লিয়ারেন্স সেম সেক্টরে কিন্তু জবে নিয়ে নিচ্ছে আর কি, তো বলতেছে না তুমি ক্লিয়ারেন্সটা, ওই কোম্পানি কিন্তু এটা হচ্ছে। আরেকটা জিনিস এখানে আমার একটু ছিল, আমরাও কিন্তু এমপ্লয়ি একটা পর্যায়ে, আনফেয়ারমেন্স এখানে আছে, তারপরে রংফুল আছে, যে কোনো ডিসমিসালে আমি যদি আমার প্রাপ্য অনার না পাই, সেই ক্ষেত্রে এজ এ লেবার কোর্টে যখন এমপ্লয়িরা যায়, সেই ক্ষেত্রে এমপ্লয়ীদের পক্ষে কত পার্সেন্ট সাকসেস স্টোরি আছে, মানে কেস মামলা ফাইল করার ক্ষেত্রে, এবং কোম্পানি কত পার্সেন্ট গেইন করে, এটার কোনো রেকর্ড বা ডাটা আছে কিনা? রেকর্ড ডাটা তো থাকবে, তারপরে ওইটা অবশ্য আমার কাছে নাই। হ্যাঁ, এটা আমার কাছে নাই, কারণ হচ্ছে এই রিলেটেড অথবা ওইভাবে আমি তো কখনো করি না, এটা চ্যাপ্টার যেহেতু সেভাবে মানে ওইভাবে ডাটা নেই নেই। আমার একটা ছোট্ট একটা কেস, আমার যেটা হচ্ছে, হ্যাঁ বলেন, একটা কেসের কথা বলি, যেমন আমাদের আরেকটা সিস্টেম কনসার্ন অ্যাগ্রো ডিপার্টমেন্ট, ওখানে একটা ছেলে, হ্যাঁ মিউট করি তারপর আপনি বলেন, নাইলে অনেকেই অথবা খুলে রাখছে কথা বলতে। আচ্ছা আমি একটা কেস, এখন বলেন হ্যাঁ কন্টিনিউ করেন। হ্যাঁ, আমাদের একজন এমপ্লয়ি 27 লক্ষ টাকা ফিল্ড থেকে ডিলারের কাছ থেকে নিয়ে গেছে, ওর বিরুদ্ধে আমরা মামলা করছি। মামলা করার পরে দেখা গেছে আলটিমেটলি ফাইনালি লেবার কোর্ট থেকে ওর পক্ষেই কিন্তু রায় গেছে। ও কিন্তু মানে 27 লক্ষ টাকা কিন্তু ডিসমিসাল করছে কোম্পানির অবৈধভাবে,
কিন্তু ওদের বিরুদ্ধে মামলা হইছে যে আপনার পুলিশ কেস ফাইল হইছে। হ্যাঁ, আপনার যেটা হইছে ফাইনালি কিন্তু লেবার কোর্ট ওর পক্ষে কিন্তু রায় দিছে। ওর পক্ষে রায় দিবে। কেন রায় দিবে? কারণ লেবার তো আসলে সবসময় ওর ক্ষেত্রে হয়তো মানে এক্সেপশনাল হয়েছে, লেবাররা সবসময় ডিপ্রাইভ করে। এই জন্য আর এই লেবারদের তারপর রাইটটা প্রোটেকশন করার জন্য লেবার কোড। ঠিক আছে, আপনি যখন এমপ্লয়ার আপনার হাতে অনেক সুযোগ আছে তাকে ধরার। ঠিক আছে, এই ক্ষেত্রে হয়তো বা সে মানে আপনার হয়তো বা ইন্ডিভিজুয়াল 2-4টা কেস হয়তো বা মানে এমপ্লয়ারের বিপক্ষে চলে গেছে, কিন্তু আলটিমেটলি কিন্তু লেবাররাই কিন্তু ডিপ্রাইভ হয়। আর লেবাররা ডিপ্রাইভটাকে প্রটেক্ট করার জন্য আসলে এই সিপিএ, তারপর লেবার কোড, লেবার অ্যাক্ট এগুলো কিন্তু তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি তাদের রাইটটা প্রটেক্ট করার জন্য। এই জন্য আসলে হয়তো মানে নর্মালি ক্ষেত্রে যেটা হয় সবসময় মানে সেন্সিটিভিটিটা তাদের দিকে থাকে। আমার একজন লয়ারের সাথে আছে, আমি যতটুকু জানি 95% কেস ক্ষেত্রেই কিন্তু কোম্পানি এখানে ফেল করে, লেবারদের পক্ষে সাধারণত ফেল করে। কিন্তু সমস্যা হচ্ছে লেবাররা ওই পর্যন্ত ওখানে ফাইট করার সময় পর্যন্ত ফাইট করতে পারবে বা সেই ক্ষমতা তাদের আসলে থাকে না, খুব কম সংখ্যক থাকে না। ঠিক আছে, কেস যদি করতে পারে, যাইতে পারে তাহলে সে লেবার মানে পক্ষে যাতে পারবে। এটা আমাদের পক্ষে যারা আমরাও তো একটা প্রাইভেট জবের সাথে এটা কিন্তু লিমিটলি আমাদের পক্ষ যায় 95% ক্ষেত্রে আর কি। প্রভিডেন্ট ফান্ড আছে, লট অফ পক্ষে যায়, আমি একমত, এটা পক্ষে যায়, কিন্তু ওইখান পর্যন্ত যাওয়ার সাহস করে না। যেমন বাংলাদেশের যে প্রেক্ষাপটে মনে করেন আপনি একটা মানে একটা বড় একটা কোম্পানিতে চাকরি করেন, আপনি যখন এইরকম কিছু করবেন আপনাকে প্রথমেই আপনাকে ছেড় দিবে, আপনাকে মেরে ফেলবে। আপনি ভয়ে তো আপনি ওখানে যাবেন না যে আমার নামে যদি ইয়ে করবি তোরকে তো ঠিকই, তাদেরও কিন্তু বাহিনী আছে, যত টপ লেভেল তাদের সবারই বাহিনী আছে। সুতরাং এই জন্য মানুষ সাহসের মানে সাহসটা করে কম। তবে একবার যদি যাওয়া যায় সাহস করে, ওরা কিন্তু কম এমনি পক্ষেই কিন্তু রায়গুলি যাচ্ছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ আপনারা মানে ভালো কিছু আপনাদেরকে শেয়ার করার জন্য আমরা সবাই জানলাম। ওকে, নেক্সট অন্য কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? আমরা এখানে থেকে দেখবেন আমার এখানে যে হাইলাইটেড গুলো আছে এগুলো বেশি এমফাসাইজ করবেন আর বাকিগুলো চেষ্টা করবেন পড়ার জন্য। তার সময় শেষ হয়ে গেছে স্যার। তাহলে একটু আমাকে একটু সময় দেন, 2-4 মিনিট। এখানে ক্লাসটা আমার কাছে না, মিস করলাম কিনা জানি না আর কি। হ্যাঁ বলেন। এই যে লেকচার শীটটা এটা কি আমরা অলরেডি মেইল করে দিছি আপনাদের গ্রুপে দিয়ে দেওয়ার কথা। এটা কিছুই না, এটা আমি পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করে যা শুধু এখানে আপনার কালার করছি আর কি। ঠিক আছে, এখন পিডিএফ থেকে কনভার্ট করে অনেক সময় দেখবেন যে লেখা ছুটে গেছে, বানান ঠিক নাই, এগুলো কিন্তু আপনারা দেখে নিয়েন, এগুলো কিন্তু সমস্যা হয়। কারণ যখন কনভার্সন দেন তখন অনেক সময় সমস্যা হয়। হ্যাঁ, আবার ওই যে বইগুলি দেখলাম তো, বইগুলিতে আপনার এই আপনার মতো সুন্দর নাই আর কি, অনেকগুলি মিসিং। বইয়ের কথা আমি প্রথম ক্লাস থেকে শুরু করে এই পর্যন্ত বললাম, আপনারা কখনো বই দেখবেন না। আপনার হচ্ছে বই দেখবেন কোনটা, যে বই একটা আছে শুধু সরাসরি একটা দেখবেন, আইনটা দেখবেন। আমার চ্যাপ্টারের ফুল হচ্ছে আপনি এক দেখবেন, এর বাইরে আপনি যাবেন না। ঠিক আছে, বাজারে অনেক বইয়ের কথা শুনছি, অনেক বড় বড় রিপুটেশনের লোক, তার অনেক বড় ডিগ্রি, 3-4টা ডিগ্রি আছে, প্রফেশনাল ডিগ্রি, কিন্তু তার বইয়ের ভিতরে সব ভুল। ঠিক আছে, সুতরাং আমি বারবার বলি যে আপনার বইয়ে যাবেন না। আমরা ছোট লেভেলের, আমরা নিচের লেভেলের আছি, আমরা যেটা বুঝি সেটাই আমরা কাজ করব। আমরা আমাদের শুধু আইন, সরাসরি আইন দেখবো, অন্য জায়গায় আমরা যাবো না। ক্লিয়ার? আপনারা এখানে হুইচ এন্ড লিড সম্পর্কে প্রফেশনাল আছে সেটা দেখবেন। তারপরে ফ্লোর, চেয়ার, হ্যাঁ কিরকম হবে সে এস্টাবলিশমেন্ট, এগুলা বেনিফিট হবে যে আপনি এখন যদি পড়েন আপনার অপারেশন লেভেলে ফুললি এখান থেকে 20 মার্কস থাকবে, আপনার বিজনেস লেভেলে থাকবে 10 মার্কস, কিন্তু আপনি অপারেশন লেভেলে এটার থেকে এই চ্যাপ্টার থেকে থাকবে 20 মার্কস। This is the most important chapter for your ICMAB exam, not only fundamental of ethics or business law. দেন বলা আছে ক্যান্টিন সম্পর্কে বলা আছে, ক্যান্টিন লাগবে কখন, কতজন এমপ্লয়ি হলে ক্যান্টিন লাগবে, এই জিনিসগুলো মেইন পয়েন্টগুলো আপনারা পরীক্ষা অন্তত দেওয়ার চেষ্টা করবেন। 100 ওয়ার্কার যদি থাকে, কোনো বেশি 100 ওয়ার্কার বেশি হলে সেখানে ক্যান্টিন লাগবে। ক্যান্টিনের স্ট্যান্ডার্ড কি হবে, ক্যান্টিনের ম্যানেজমেন্ট কি হবে, সেই কথাটা এখানে বলা আছে।
হ্যাঁ স্যার আমি তো ক্লাসের প্রতিটা বলেন। হ্যাঁ তারপর বলা হচ্ছে আপনার চিলড্রেন বা বাচ্চাদের খেলার জন্য, বাচ্চাদের খেলাধুলার জন্য রাখার জন্য সেই ব্যবস্থা রাখতে হবে। হ্যাঁ এটা একটা ভালো একটা কন্ডিশন, এখনকার অনেক অর্গানাইজেশন এগুলা এখন মেনটেন করতেছে। উইকলি হলিডে কি হবে, কম্পেনসেশন, হলিডে কম্পেনসেশনের ক্ষেত্রে কি হবে, কথাগুলো এখানে এক্সট্রা অ্যালাউন্স ওভারটাইম করলে সেটা অ্যালাউন্স কি পাবেন, হ্যাঁ এক্সট্রা অ্যালাউন্স কত পার্সেন্ট দিতে হবে, ক্যাজুয়াল লিভ, সিক লিভ, লিভের ক্ষেত্রে যেটা এই লিভেরটা আমরা দেখতে পারি না, লিভ কিন্তু আপনার প্রভিশন রিলেটেড টু লিভ সেটা কিন্তু আপনারা দেখবেন। লিভ, ফেস্টিভ্যাল হলিডে, ক্যালকুলেশন ওয়াইজেস পেমেন্ট ডিউরিং দ্য হলিডে পিরিয়ডের ক্ষেত্রে যদি কেউ ইয়ে করে সেক্ষেত্রে ওয়াইজেস কিভাবে ক্যালকুলেশন করবে। স্যার ক্যালকুলেশন, ওয়েজেস ক্যালকুলেশন করা লিভের, এই ক্ষেত্রে কি সব প্রতিষ্ঠান একই রুলস ফলো করে নাকি? না সব প্রতিষ্ঠান একই করবে না, কিন্তু মিনিমাম স্ট্যান্ডার্ড যেটা লেবার অ্যাক্টের স্ট্যান্ডার্ড হচ্ছে আসলে মিনিমাম, এর চেয়ে ভালো যদি দিতে পারে সমস্যা কি? ঠিক আছে, লেবার অ্যাক্টের কাছে মিনিমাম, এটা না করলে আপনার লেবার কোডে ওই যে বলছে না, আপনি গেলে আপনি দিতে যাবেন। এই ছিল মোটামুটি ইয়েতে, আমরা বাকিগুলো দেখবো, অনেকগুলা পেজ এখানে আছে, সবগুলা তো যেতে পারবো না, আমাদের সময় শেষ। এখানে আরেকটা জিনিসই আছে, এখানে এমপ্লয়ীদের ডকুমেন্টেশন প্রিজার্ভ করার ক্ষেত্রে কোনো গাইডলাইন আছে কিনা আর কি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে, এই জিনিসগুলি এখানে নাই। এমপ্লয় ডকুমেন্টেশন বলতে এমপ্লয়ের তো আপনার প্রথমেই বলা আছে যে এখানে একটা ক্লজ দেওয়া আছে, সেটা হচ্ছে গত ক্লাসে একজন বলছে যে কেউ কাউকে কি করা হলো না, তাকে কোনো মানে অ্যাপয়েন্টমেন্ট লেটারই দেওয়া হয় না, তাকে রিটার্ন দিল বা ডিসমিস করলো, তখন সে কিভাবে করবে? ফার্স্ট বলা আছে প্রত্যেক এমপ্লয়ার কি করবে, তাকে প্রথমে তাকে কি করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে, হ্যাঁ সার্ভিস বুক দিতে হবে, হ্যাঁ এইগুলোই আসলে ডকুমেন্টেশনের কথাবার্তা বা যেটা বলা আছে তাদেরকে মানে। আর অন্য যে ডকুমেন্টেশন যেটা, সেটা তো আপনার সার্ভিসের নেচার এবং আপনার হচ্ছে ইমপ্লয়েড ডিউটি যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে। আপনার হচ্ছে এক্সপ্রেস কন্ট্রাক্ট আর ইমপ্লয়েড কন্ট্রাক্ট। ইমপ্লয়েড কন্ট্রাক্ট হচ্ছে সেগুলা যে আপনার ডকুমেন্টেশন এটা থাকবে, ওইগুলো থাকবে। স্যার হ্যাঁ ওই লেবার অ্যাক্ট 2006 এ যে জিনিস আছে, এরপরে যেগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে, তো ওই অ্যামেন্ডমেন্ট সহ কি আমাদের পরীক্ষা লিখতে হবে কিনা, যদি কোনো সংশোধনী হয়ে থাকে? অ্যামেন্ডমেন্ট যদি থাকে তাহলে অবশ্যই লিখতে হবে, অ্যামেন্ডমেন্ট থাকলে তো লিখবেন। অ্যামেন্ডমেন্ট মেজর কোনো এত অ্যামেন্ডমেন্ট আসে নাকি, ঠিক আছে, এর জন্য এখানে আনা হয়নি। বলবেন যেমন ধরেন আমাদের চাকুরিতে কত ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হয়, 2006 আছে 6টা, কিন্তু অ্যামেন্ডমেন্ট আকারে পরবর্তীতে হইতে 7টা। হ্যাঁ আপনি 7টা লিখবেন, রাইট থ্যাংক ইউ এটা ধরে দেওয়ার জন্য। যে অ্যামেন্ডমেন্ট কিছু অ্যামেন্ডমেন্ট আছে সেটা তো লিখবেনই, অবশ্যই লিখবেন। তাহলে কি অ্যামেন্ডমেন্ট কপি আমাদের তো এখন দরকার মনে হয় স্যার? অ্যামেন্ডমেন্ট কপি যেটা, হ্যাঁ এটা তো আপনি যেটা দিয়েছেন 2006 এর কপি নাই, হ্যাঁ স্যার ওইটাও কি আমরা কালেক্ট করব? কালেক্ট করবেন, ভালো কথা, কালেক্ট করবেন। আর যদি নাও করেন, কোনো কারণবশত নাও করেন, যেহেতু এটা এমসিকিউ টাইপে যদি না থাকে, অ্যাকর্ডিং টু লেবার অ্যাক্ট 2006 যদি উল্লেখ করে দেন, তাহলে ওইটা আপনার এটাও আপনি মার্কস পাবেন, সমস্যা নেই। ওকে থ্যাংক ইউ স্যার। স্যার আগামী ক্লাসে যে লেকচার শীট গুলো দেওয়া হয়েছে স্যার, কোম্পানি ফাইন্যান্স এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, এর সাথে স্যার বিএসএস 1 দেওয়া, এগুলা কি আমাদের না তো স্যার? আমাদের কি না? আপনাদের বিএসএস 1 2 এগুলো আমাদের স্যার, মানে এই ইথিক্স এর জন্য। হ্যাঁ আপনাদেরই, সব আপনাদের, সব আমি দিছি, ঠিক আছে। এগুলো আমরা যখন পড়াবো আপনারা দেখবেন, নেক্সট ক্লাসে এগুলো আমরা আলোচনা করবো। সেক্রেটারি স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার কাজ করতে হবে, স্ট্যান্ডার্ডগুলো দেখতে হবে। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো। সবাই ভালো থাকেন। হ্যাঁ আমরা যদি সময় সুযোগ পাই এবং ইনস্টিটিউট যদি আমাদেরকে অ্যালাউ করে, 2-1টা হয়তো আমরা রিভিউ ক্লাস নিব এই এডিশন, পরবর্তীতে এগুলো থেকে কোনো কারণ কোশ্চেন থাকলে আমরা সলভ করার চেষ্টা করবো। আমরা ক্লাস এখন শেষ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ গুড নাইট স্যার। আদাব স্যার। আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ভালো থাকবেন। তাহলে আছেন।
তাহলে আছেন নাকি? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার হ্যাঁ, আছি। তাহলে ক্লাস শেষ শেষ তো দিব। স্যার। হ্যাঁ